পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদীতে ঘেরা উত্তরবঙ্গ ভ্রমণের নাম শুনলেই মনটা খুশিতে ভরে ওঠে। গত 13ই ফেব্রুয়ারি প্রায় 2 মাস বাদে আবার বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, সঙ্গে আমার 2 দাদা। আর এইবারের গন্তব্য ছিল একদম অন্যরকম। শুরু করেছিলাম কুচবিহার থেকে আর শেষ করেছিলাম জলদাপাড়া থেকে। এই পর্বে দেখুন তারই গল্প। এক অন্য উত্তরবঙ্গ, অন্য ধরনের উত্তরবঙ্গ ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে আসছি আপনাদের সামনে। উত্তরবঙ্গের উদ্দেশ্যে এবার আমার সাথে গ্রুপ আছে, আমার পেছনে আছে এসিতে, আমি স্লিপারে, আমার টিকিট হয়নি এসিতে। উত্তরবঙ্গ এক্সপ্রেস, এবারে গন্তব্য কুচবিহার টাউন। কুচবিহার থেকে জয়ন্তী, বক্সা এবং পুরো সিসামারা, জলদাপাড়া, গরুমারা ফরেস্ট। এখন আমার ট্রেন 7:35 উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমি বসে আছি, ছাড়বে বহুদিন বাদে, অনেক দিন বাদে আবার উত্তরবঙ্গ সফর শুরু। এই শুরু হলো। উত্তরবঙ্গ মানে আমার ভালোবাসার জায়গা, আমার অন্যরকম গান, উত্তরবঙ্গে বেরোনো। এই শুরু হলো, ঠান্ডাটা কমেছে, এখন আবার প্রতি মাসে আমার উত্তরবঙ্গ সফর দেখাবো আপনাদের সামনে। কি 2 নাইটস 3 ডেজ বা 3 নাইটস 4 ডেজ ডুয়ার্সের প্যাকেজ কীরকম হতে পারে, কোথায় কোথায় ঘুরবেন, পুরো এই ভিডিওতে দেখাবো। এখন ট্রেন আর বাজে এখন 7:30, প্রায় 7:35 ছাড়ছে। দেখতে থাকুন আমার এবার ডুয়ার্স ভ্রমণের পুরো তথ্য এবং কুচবিহার সিরিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। আমি এসে পৌঁছালাম, গাড়ি এসে পৌঁছালো এখন এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে এখনও প্রায় 2.5 ঘন্টা রাস্তা আছে নিউ কুচবিহার স্টেশন যেতে। আজকে আমাদের গন্তব্য কুচবিহার থেকে পুরো কুচবিহার টাউন, তারপরে কালকে জয়ন্তী, আলিপুরদুয়ার। গাড়ি এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি। বেশ ঠান্ডা এবং ভালো কুয়াশা। গাড়ি মোটামুটি রাইট টাইমই আছে, 10-15 মিনিট লেট, সেরকম কিছু একটা নয়, কিন্তু দারুণ ঠান্ডা। ভাবতে পারিনি এখানে এখন এত ঠান্ডা হবে। কলকাতাতে এত গরম ছিল। গাড়ি দাঁড়িয়ে আছে, মিনিট 5 দাঁড়াবে, তারপরে ছেড়ে কুচবিহারের দিকে দেখা হচ্ছে আবার কুচবিহার স্টেশনে। ঘড়িতে এখন বাজে ঠিক 8:20 আর গাড়ি এসে পৌঁছালো ফালাকাটা স্টেশন। এখান থেকে নেক্সট স্টেশনই নিউ কুচবিহার জংশন, নিউ কুচবিহার। আমরা প্রায় পৌঁছে গেছি এবং গাড়ি রাইট টাইম, ইনফ্যাক্ট বিফোর টাইম ঢুকেছে এই ফালাকাটাতে, তার জন্য বেশি দাঁড়িয়ে আছে। একটু এখনও টাইম হয়নি বলে আর বেশিক্ষণ লাগবে না। নিউ কুচবিহার স্টেশনে নেবে বাইরে থেকে আমরা অটো বা টোটো যা হোক ধরে ওখান থেকে 2.5 কিলোমিটার দূরে কুচবিহার টাউন। কুচবিহার টাউন আগে হোটেলে যাব, ফ্রেশ হব, তারপরে বেরিয়ে পড়বো আজকে আমাদের গন্তব্যে। ঠান্ডা বেশ ভালো এখানে, ফালাকাটাতেও বেশ ঠান্ডা। এখন এখানে লাল সিগন্যাল, লাল আছে এখনো, অনেক সময়। বেশ সুন্দর স্টেশন, ফাঁকা জায়গা। উত্তরবঙ্গে গাড়ি ঢোকার সাথে সাথে মনটা কীরকম ভালো হয়ে যায়। আজকে আমার নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা, দেখতে থাকুন। সঞ্জয় ব্যানার্জি, সাবর ইন্ডিয়া। ডট 8:55, গাড়ি একদম রাইট টাইম ঢুকলো নিউ কুচবিহার স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওভারব্রিজটা ক্রস করতে হবে না, বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে অটো বা টোটো যা পাবো ধরবো, ম্যাজিক ভ্যানও পাওয়া যায়, ধরে আমরা বেরোবো। এই সামনেই বাঁ দিকে রাস্তা, বেরিয়েই নিউ কুচবিহারের থেকে কুচবিহার টাউনের দিকে যাব। এই রাস্তা, এখান দিয়ে বেরোবো, বেরিয়ে বাইরেই পাওয়া যাবে অটো টোটো। এখান থেকে ধরে নিয়ে চলে যেতে হবে কুচবিহার টাউন। শেয়ারও পাওয়া যায়, এখান থেকে বাসও পাওয়া যায়। দেখা যাক, আগে বাইরে বেরোই, তারপরে দেখি কী পাওয়া যায়। এই নিউ কুচবিহার স্টেশন থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে এখন একটু চা খাচ্ছি। চা খেয়ে নিউ কুচবিহার স্টেশন থেকে এই স্টেশন। ভীষণ সুন্দর জায়গাটা, একদম ছিমছাম জায়গা। বাইরেটা কিন্তু কিচ্ছু নেই, এখান থেকে টাউন কিন্তু প্রায় 2.5 কিলোমিটারের রাস্তা। এখান থেকে টোটো ধরে, টোটো ভাড়া নেয় 100 টাকা। এই টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে শেয়ারে একা থাকলে বা দুজন থাকলে ঠিক আছে, নাহলে গ্রুপে থাকলে 100 টাকা টোটো ভাড়া নেয়। একদম হোটেল, ইলোরা হোটেল আমাদের কুচবিহার টাউনে পৌঁছে যাব। দেখুন, আগে হোটেলে যাব, ফ্রেশ হব, তারপরে বেরিয়ে পড়বো আমাদের আজকের সাইট সিন।
উত্তরবঙ্গ ভ্রমণের আজকে প্রথম পর্বে দেখাবো কোচবিহারের সমস্ত তথ্য। দেখতে থাকুন আজকে এই কোচবিহারের গল্প। কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে হোটেল, এই হোটেল ইলোরা, আর ঠিক সামনে আছে যুবরাজ, পাশে বিডি। কোচবিহারে থাকার প্রচুর হোটেল আছে, সমস্ত ধরনের রেটেরই হোটেল আছে, তবে এই ইলোরা আর যুবরাজ কিন্তু স্ট্যান্ডার্ড এবং বেশ ভালো। সুতরাং আমি রেটও দিয়ে দিচ্ছি, এখানে থাকতে পারেন। এবং এখান থেকে রাজবাড়ি, মদনমোহন মন্দির, সাগরদিঘি সবটাই ওয়াকিং ডিস্টেন্স এবং ভীষণ সুন্দর একটা মার্কেট প্লেস, জমজমাট মার্কেট থাকে সন্ধ্যাবেলা। তাই চেষ্টা করবেন এই প্রাণকেন্দ্রে থাকার। একদম কোচবিহার টাউনের প্রাণকেন্দ্র এই জায়গাটা, এই হোটেল ইলোরা। আমি দেখিয়েছি, এই লিফটও আছে, এখানে কিন্তু ভালো লাগবে। এখন আমরা একটু ফ্রেশ হব, হয়ে বেরিয়ে যাব আজকে সকালের কোচবিহার টাউন ঘুরতে। সামনে রিসেপশন এখানে, আর এখানটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটাও ভালো। আর এখানে ট্যারিফের বোর্ডও দেওয়া আছে, আমি ট্যারিফের বোর্ডটা পুরো তুলে দিচ্ছি। ইলোরার সমস্ত তাই লেখা আছে, আপনারা দেখতে পাবেন। ভীষণ সুন্দর হোটেল যুবরাজ আর ইলোরা, এইখানকার সেরা দুটো হোটেল, রেস্টুরেন্ট। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো আজকে লোকাল সাইট সিন কোচবিহার টাউন দেখাবো আপনাদের। কোচবিহারে কী কী দেখার আছে, কোথায় থাকার, কি কোথায় ভালো খাবার পাওয়া যায়, কী রেট, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। লিফট আছে, ভীষণ সুন্দর হোটেল, শহরের প্রাণকেন্দ্রে হোটেল কিন্তু থাকার জন্য সব থেকে ভালো। ইলোরা আর যুবরাজ আছে পাশে। এই আমি আমার একটু রুমটাও দেখিয়ে নিই। হোটেল ইলোরার আমাদের সেকেন্ড ফ্লোরে ছিল, লিফট আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে রুম, বড় রুম। রুমের রেটও আমি বলে দেবো। এটা 900 নিচ্ছে সিঙ্গেল অ্যাকোমোডেশন, 1200 নেবে ডবল অ্যাকোমোডেশন। টিভি আছে এখানে, অনেক বিরাট বড় রুম। এখানে একটা টেবিল, দুটো চেয়ার আছে সোফার, ডবল জয়েন্ট বেড আছে, টয়লেট, সুন্দর টয়লেট, গিজার, এই গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন কমোড, বড় রুম এবং রেটও ভালো, এমন কিছু বেশি না। এখানে এসি রুম আছে, আমি সমস্ত ট্যারিফই দিয়ে দেবো। গরমকালে এসি ছাড়া থাকা মুশকিলই, তাই আমি এসি রুমে দিয়ে দেবো। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, জামা কাপড় রাখার হ্যাঙ্গার, ভালো রুম। কোচবিহার যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস আর হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস। 7:40 শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পৌঁছে যান সকাল 9টার মধ্যে নিউ কোচবিহার স্টেশন। আর সেখান থেকে একটা টোটো নিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে শহরের প্রাণকেন্দ্রে পৌঁছে একটা হোটেল নিয়ে নিন। আর এক্ষেত্রে ইলোরা আর যুবরাজ সবথেকে ভালো হোটেল। ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে রাজবাড়ি, মদনমোহন মন্দির আর সাগরদিঘি। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে প্রথমেই চলে আসুন রাজবাড়ি দর্শনে। কোচবিহারে আজকে আমাদের প্রথম গন্তব্য কোচবিহার রাজবাড়ি। অবশ্যই কোচবিহার যারা ঘুরতে আসবেন, কোচবিহারে তাদের প্রথম দ্রষ্টব্যস্থান হবে রাজবাড়ি। এই রাজবাড়ি দিয়ে শুরু করুন কোচবিহারের গন্তব্য। আর আমি কোচবিহারের রাজবাড়ির এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। অসম্ভব সুন্দর এই রাজবাড়ির চারিদিকের যে সারাউন্ডিংস, পরিবেশ ভীষণ সুন্দর। এই কোচবিহারে থেকে আপনি পুরো সারাউন্ডিংস, এই ডুয়ার্সের এই অঞ্চলটা করতে পারবেন। আর তার জন্য প্রথম দিন আপনি কোচবিহারে ঢুকে হোটেলে থেকে ফ্রেশ হয়ে ফার্স্ট হাফে চলে আসুন রাজবাড়ি দেখতে। আর তারপর বেরিয়ে পড়ুন আপনি সেকেন্ড হাফে রসিকবিল, আমরা যেটা করব। এখন চলুন দেখি রাজবাড়ি এবং দেখাই আপনাদের রাজবাড়ি আর তার সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। কোচবিহার রাজবাড়ির আরেক নাম হচ্ছে জুবিলি ভিক্টর প্যালেস। আর 1887 সালে রাজা নৃপেন্দ্রনারায়ণের রাজত্বকালে বাকিংহাম প্যালেসের আদলে তৈরি করেছিল এই রাজবাড়ি। চলুন ভেতরটা দেখাই এবং এই চারিদিকে যে বাগান অসম্ভব সুন্দর। আর কোচবিহারের ইতিহাস আমিও তুলে ধরবো আপনাদের সামনে, এই রাজবাড়ির ইতিহাস।
আর রাজবাড়ির ভেতরটাও দেখাবো। পুরো মিউজিয়াম আছে রাজবাড়ির ভেতরে। এখানে কিন্তু যেটা সবথেকে আশ্চর্য, এখানে কোনো মোবাইল স্টিক বা জিম্বল বা কোনো ক্যামেরার স্টিক ইউজ করতে দিল না। এটা কেন আমি জানি না। এই জিম্বল ইউজ করলে কি হয় প্রবলেম আমি জানি না। সুতরাং আমাকে পুরোটা মোবাইলেই কথা বলে তুলতে হচ্ছে। কোনো সাউন্ড সিস্টেম বা আলাদা কোনো কিছু লাগানো যাচ্ছে না। এটা একটা অদ্ভুত সিস্টেম, এই প্রথমবার দেখছি আমি কোথাও। এখানে লোকে রাজবাড়িতে ছবি তুলতেই আসে, সেখানে এই ধরনের কেন নিয়ম সেটা বোধগম্য হলো না। যাই হোক, আমি এখন কুচবিহার রাজবাড়ির ভেতরে প্রবেশ করব, দেখাই আপনাদের। আর এই বাঁদিকে ডান দিকে ভীষণ সুন্দর বাগান, চারিদিকে আজকে দেখছি ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর এই জায়গা। কুচবিহার অবশ্যই নর্থ ইস্টের গেটওয়ে। এখান থেকে নর্থ ইস্ট যাওয়ার সমস্ত রকম বাস পাওয়া যায়, ট্রেন পাওয়া যায়। কুচবিহার থেকে আপনি শুরু করতে পারেন আপনার এই ভ্রমণ, যা ভালো লাগবে। চলুন, ছিমছাম এই শহর পুরোটা আজকে দেখাবো কুচবিহার। কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একটি জেলা, আর এর সদর কেন্দ্র কোচবিহার টাউন। বর্তমানের এই কুচবিহার জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। 1772 সালে কোচবিহার রাজ্য ব্রিটিশ ভারতের একটি রাজ্যে পরিণত হয়। আর 1949 সালে কোচবিহারের তদানীন্তন রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর রাজ্যটিকে ভারতের হাতে তুলে দেন। আর 1950 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। কোচবিহারের অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান কোচবিহার রাজবাড়ি, যার অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়ি তৈরি হয়। কোচবিহার রাজবাড়ি পুরোটাই ইটের তৈরি, ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ সহ 24টা কক্ষ। আর দোতলায় 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা, 11টি স্নানঘর সহ মোট 40টা কক্ষ রয়েছে। দক্ষিণ দিকের ঘরগুলোতে রাজা রানী থাকতেন, আর দোতলায় নাচঘর ছিল বলে জানা যায়। এই প্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলি কোনোটি কাঠের, কোনোটা লোহার, আর বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে রয়েছে। প্রাসাদের পেছন দিকে ছিল পাকশালা, আর সামনের বারান্দায় লাগোয়া সুন্দর পোর্টিকো। আর গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র। আর প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি 3 তলা ছিল। আর 1897 সালের 12ই জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর 3 তলা পুরো ভেঙে যায়। আর প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। একে বাফ খালার টেরাকাটা বলা হয়। আর অলঙ্করণে কোনো সিমেন্ট ব্যবহার হয়নি। কোচবিহার যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই রসিকবিল যাবেন। এখান থেকে 40 কিলোমিটার দূরে তুফানগঞ্জ আর আসাম বর্ডার। এই রসিকবিল কিন্তু দুর্দান্ত, পাখিদের আনাগোনা আছে। রসিকবিল ভীষণ সুন্দর। এখন আমরা রসিকবিল যাচ্ছি। আজকে শুক্রবার, মিউজিয়াম বন্ধ ছিল রাজবাড়ির, যেটা কাল সকালে দেখব। আমরা রাজবাড়িটা ঘুরলেও মিউজিয়ামটা ঘুরতে পারিনি, যেটা কাল সকালে দেখব। এখন আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে রসিকবিল যাব বলে। চলুন এখন রসিকবিল দেখে আসি, আর বিকেলে যাব মদনমোহন মন্দির। সোজা রাস্তাটা আমরা যাব তুফানগঞ্জ হয়ে রসিকবিল, আর ডান দিকে ডান দিকে রাস্তা চলে গেছে দিনহাটা। এখান থেকে 40 কিলোমিটার হবে, 40 কিলোমিটারের রাস্তা রসিকবিল। কুচবিহার ডিস্ট্রিক্টের অন্যতম দ্রষ্টব্য স্থান এই রসিকবিল, পাখির জন্য বিখ্যাত। আমরা আজকে যাচ্ছি এখন রসিকবিল। বাঁদিকে এই পাঁচিল ঘেরা জায়গাটা হচ্ছে কুচবিহার এয়ারপোর্ট। ছোট প্লেন যাতায়াত করে, 14 সিটারের প্লেনই ছোট ফ্লাইট চলে। এটা কোথা থেকে আসছে? শিলিগুড়ি টু কুচবিহার। কলকাতা থেকেও আসছে। আচ্ছা, কলকাতা থেকেও আসছে। এই বাঁদিকে কুচবিহার এয়ারপোর্ট। এই সামনের রাস্তাটা ডান দিকে চলে গেছে পুরো তুফানগঞ্জ হয়ে আসাম, আর এই বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা গেছে শিলিগুড়ি, সিধা চলে গেছে শিলিগুড়ি। এটা কত NH? কত NH 31 এটা। আচ্ছা,
NH31 যেটা রাস্তাটা তো নিউ কুচবিহার স্টেশনে চলে গেছে। ঠিক ঠিক। এটা হচ্ছে ইট ভাটার জন্য ফেমাস এখানে, ইট ভাটার এরিয়া পুরো। বাঁ দিকে পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চিলাখানা ক্রস করছি আমরা। চিলাখানা হচ্ছে ইটের পুরো ইট ভাটার জন্য বিখ্যাত। একদম তুফানগঞ্জ এখান থেকে মাত্র 10 কিলোমিটার, আর তারপরে বোধ হয় তুফানগঞ্জ থেকে হার্ডলি 10-12 কিলোমিটার রসিক বিল। একটার পর একটা ইট ভাটা। এটা সব গ্রামের ভেতর থেকে কালেক্ট করে, উঠায় নেয় যে এখন শুধু মাটি উঠাবে। এখন ইট সব বানানো হয়ে গেছে, এখন মাটি উঠাবে সব। এই দেখেন, এই যে মাটিগুলো যেগুলো উঠাচ্ছে কিন্তু নতুন মাটি। এটা হ্যাঁ, এখানে পাহাড়ের মতো ডিপ লাগিয়ে দেবে। আবার সামনে যখন আবার বর্ষা শেষ হয়ে গেলে আবার ইট বানানো শুরু হয়ে যাবে। এই যে দেখেন, এই যে মাটিগুলো দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমরা রসিক বিলের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স রসিক বিল। দারুণ সুন্দর পরিবেশ, একদম গ্রাম বাংলার যে সেই দুদিকে সবুজ ক্ষেত আর গাছ, তার মাঝখানে রাস্তা অসম্ভব সুন্দর। পাথরের প্রাসাদ এগুলো, অনেকগুলো ফ্যাক্টরি আছে পাথরের। এই পাথরগুলো কি হয়? এগুলো সব হালের কাজে লাগবে। আচ্ছা, যখন বিল্ডিং বানাবেন হ্যাঁ সেই কাজে লাগবে। এই যে ডান দিকে দেখেন, এই পাথরটা 2-3টা কোয়ালিটি পাথর আছে দেখেন। পৌঁছে গেছি আমরা রসিক বিল। ভীষণ সুন্দর পরিবেশ এখানকার, একদম পুরো গাছগাছালি। এই জায়গাটাকে মিনি জু বলছে, রসিক বিল মিনি জু। এখানে ভেতরে থাকারও ব্যবস্থা আছে, পুরোটা দেখাবো। পুরো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, প্রাকৃতিক পরিবেশ দেখবার মতো। কুচবিহার যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই রসিক বিল চলে আসবেন। মাত্র 40 কিলোমিটারের রাস্তা, অসম্ভব সুন্দর রাস্তা, এবং কোনো গাড়ি আপনি পেয়ে যাবেন। গাড়িতে আমাদের ভাড়া নিচ্ছে 1700 টাকা। রসিক বিল ঘুরে পুরোটা নিয়ে ঘুরিয়ে দেখিয়ে যাবে। আর কালকে আমরা এখান থেকে জয়ন্তী যাব, তখন বানেশ্বর টেম্পল দেখব। ভীষণ সুন্দর এই রসিক বিল, আমি দেখাচ্ছি আপনাদের। ভেতরে ঢুকি আগে, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হবে। সব কুল, এগুলো কুল নাকি দাদা? কুল, আচ্ছা আচ্ছা। কত করে কুল নেন দাদা? বাহ, এগুলো একদম সব লোকাল এখানকার? না না, কোথেকে আসে কুল? ময়নাবাড়ি। এখানে কুল বিক্রি হচ্ছে দেখলাম। এই সব কুল আসে ময়নাবাড়ি থেকে, একদম আসাম বর্ডার এই জায়গাটা। আমি আগে টিকিটটা কাটি, ভেতরে টিকিটটা কাটি, ঢুকি। এখানে 25 টাকা করে টিকিট পার হেড, আর যাদের 12 বছর অবধি 10 টাকা। টিকিটটা আগে কাটি, তারপরে ভেতরে ঢুকি। 25 টাকা টিকিট দিয়ে কেটে আমরা ঢুকে গেছি রসিক বিলের। এখানে কিন্তু ভীষণ সুন্দর জায়গা, এখানকার মিনি জু বলে, রসিক বিল মিনি জু। এখানে পুরোটা, এখানে সকালবেলা 10টা থেকে 5টা অবধি খোলা এই জু। কুচবিহার থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই রসিক বিল কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। বিরাট এরিয়া নিয়ে এই রসিক বিল ঘুরে দেখতে পারেন। কুচবিহার আপনি একদিনে কভার করে নিতে পারবেন, এবং প্রথম দিন আপনি প্রথমে সকালেই চলে যান রাজবাড়ি। যদি আজকে শুক্রবার রাজবাড়ি বন্ধ ছিল, কিন্তু শনিবার দিনকে মিউজিয়ামটা খোলা থাকে, বাইরেটা পুরোটাই ঘোরা যায়। বাস স্টপে রাজবাড়ি করে চলে আসুন আপনি রসিক বিল। তারপরে রসিক বিল থেকে ফিরে গিয়ে সেকেন্ড হাফে সন্ধ্যের দিকে চলে যান মদনমোহন মন্দির আর সাগর দিঘির। দারুণ লাগবে ওই সন্ধ্যেবেলার আলো যখন জ্বলে, সাগর দিঘির পার ঘুরতে আর মদনমোহন টেম্পল, ভীষণ ভালো লাগবে। আর এই মুহূর্তে রসিক বিল দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরছি, অসম্ভব ভালো লাগবে, ভালো সুন্দর। বেসিক্যালি এখানে মিনি জু বলছে, হয়তো কিছু নেই সেরকম কিছু, কিন্তু প্রাকৃতিক পরিবেশটা দারুণ সুন্দর। সামনে একটা লেক আছে, ওয়াচ টাওয়ার আছে, পুরোটাই দেখব এবং দেখাবো আপনাদের। এবং আমার এই ব্লগে পুরোটাই থাকবে কুচবিহার ভ্রমণের পুরো তথ্য থাকবে, যে আপনি কোথায় যাবেন, কত কী কী দেখবেন, কিভাবে কত খরচ, পুরো হিসেব দিয়ে আমি দেখাবো।
আমার এই 3 nights 4 days উত্তরবঙ্গ ভ্রমণের ডুয়ার্স ভ্রমণের আজকে প্রথম দিন আমার কুচবিহারের ইতিকথা। কুচবিহার নিয়ে যা যা দেখার আছে, কুচবিহারকে ঘিরে পুরোটাই পুরোটাই দেখাবো আপনাদের। এখন আমি রসিকবিলে আছি, একটু ঘুরি দেখি রসিকবিলটা ভালো করে। যখন তৈরি হয়েছিল তখন এসছিলাম, আজ প্রায় 20-22 বছর আগে। আজকে নতুন করে দেখছি গাছগাছালিতে ভরা এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু দারুণ সুন্দর। কোচবিহারে পৌঁছে প্রথমেই চলে যান কোচবিহার রাজবাড়ি দর্শনে। আর কোচবিহার রাজবাড়ি দর্শন করে ফিরে এসে বেরিয়ে পড়ুন কোচবিহার থেকে 40 কিলোমিটার দূরে আসাম বর্ডারে এই রসিকবিল দর্শনে। রসিকবিল মিনি জু বিরাট কিছু না হলেও খারাপও লাগে না। প্রাকৃতিক পরিবেশে ঘেরা আর বিরাট এরিয়া নিয়ে এই রসিকবিল ঘুরে দেখে নিন তার সেকেন্ড হাফে। বেশ ভালো লাগবে আপনার এখানকার পরিবেশ আর এই মিনি জু ঘুরে বেড়াতে। এক্ষেত্রে বলে রাখি, জু হিসেবে এটা বিরাট কিছু নয়। কিছু কুমির আর দুটো পাইথন আর কিছু চিতাবাঘ হরিণ রয়েছে, এর বাইরে বিশেষ কিছু এখানে নেই। বিশেষ করে এখানে বেশিরভাগটাই রেস্কিউ সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। আর রসিকবিল যে কারণে বিখ্যাত ছিল পাখি আনাগোনার জন্য, সেই পাখিরও বিশেষ চোখে পড়েনি। তাই রসিকবিল অপশনাল, আপনার যেতেও পারেন নাও যেতে পারেন, তবে রসিকবিল খারাপ লাগবে না। কুচবিহারের অন্যতম দ্রষ্টব্য স্থান এই রসিকবিল। প্রাকৃতিক পরিবেশ আর বিরাট এরিয়া নিয়ে এই রসিকবিল ঘুরে বেড়াতে খারাপ লাগে না। তাই আপনি রাজবাড়ি থেকে ফিরে চলে যান এই রসিকবিল। আর আমি পুরো তথ্য দিয়ে দিয়েছি অনস্ক্রিন, কত টাকা খরচা, কিভাবে যাবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই রসিকবিলের পাশেই সামান্য ছোটোখাটো কিছু খাবারের দোকান আছে। দুপুরের লাঞ্চ আপনি সেরে নিতে পারেন সেখানেও। দোকানের চেহারা দেখলে আপনার মনে হতে পারে বিরাট কিছু নয়, কিন্তু খাবার কিন্তু খুব একটা খারাপ না। তাই রসিকবিলে গিয়ে আপনি লাঞ্চ সেরে পুরো রসিকবিল ঘুরে ফিরে আসুন আপনার হোটেলে। আর তারপরে বিকেলবেলা আপনার বেরিয়ে পড়ার পালা মদনমোহন মন্দির, কুচবিহারের আরেক অন্যতম সেরা আকর্ষণ কেন্দ্র। সেই মদনমোহন মন্দির আর সাগরদিঘি বৈরাগী দিঘি দর্শন। কুচবিহারকে বলে নর্থ ইস্টের গেটওয়ে। আর কুচবিহার থেকে আপনি নর্থ ইস্টের সমস্ত জায়গার বাস বা ট্রেন পেয়ে যাবেন। তাই কুচবিহারে থেকে আপনি পৌঁছে যেতে পারেন বা ঘুরে নিতে পারেন নর্থ ইস্টের বিভিন্ন জায়গায়। আর আমরা এইবারের ট্রিপ ঠিক করেছিলাম কুচবিহারকে ঘিরে এক অন্য ধরনের ডুয়ার্স ঘোরার। তাই প্রথম দিন আমাদের উদ্দেশ্য ছিল কুচবিহার ঘুরে নেওয়া, আর দ্বিতীয় দিন কুচবিহার থেকে জয়ন্তী, বক্সা আর তারপরে জলদাপাড়া ঘুরে যাওয়া। অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী ছিলাম এবারের আমরা এই ট্রিপে। আর কুচবিহার শহর ছিমছাম সুন্দর শহর, রাজার শহর। এখানকার কালচার, এখানকার শিক্ষা সংস্কৃতি কিন্তু ভীষণ ভালো লাগবে আপনার কুচবিহার শহরে একদিন থেকে পুরো শহরটা ঘুরে বেড়াতে। তাই কুচবিহারে একদিন এসে থেকে তার পরের দিন বেরিয়ে পড়ুন জয়ন্তী বা বক্সার উদ্দেশ্যে। দুর্দান্ত একটা ট্রিপ আপনি উপহার পাবেন এই সফরে। দেখতে থাকুন আমার এই পুরো পর্ব। আজকে তার প্রথম পর্ব, কুচবিহারের প্রথম দিন। আর কালকে আমি আসবো কুচবিহারের দ্বিতীয় দিনের বক্সা জয়ন্তীর পুরো তথ্য নিয়ে। বাজে ঠিক বেলা 2:15। আমরা রসিকবিলে আছি। রসিকবিল এমনি জায়গাটা খারাপ না, কিন্তু মিনি জু খুব একটা অ্যাট্রাকটিভ কিছু না। বিরাট এরিয়া নিয়ে, বিস্তীর্ণ জায়গা নিয়ে এই জায়গা। আমরা এখান থেকে ফিরবো কুচবিহার। তার আগে একটু লাঞ্চ করতে হবে বাইরে। লাঞ্চ করে ফিরবো কুচবিহার। কুচবিহারে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা যাব কুচবিহারের মেন আকর্ষণ যেটা রাজবাড়ির পরেই, এবং অবশ্যই মদনমোহন মন্দির। কুচবিহারের ঐতিহ্য আর সনাতন ধর্মকে অন্য মাত্রা দিয়েছে সেই মদনমোহন মন্দির। জাগ্রত এই মন্দির দর্শন করব আর সাগরদিঘি পার ঘুরব। আলোয় ওই সাগরদিঘি পার সন্ধ্যাবেলা দুর্দান্ত। এই দুটো ঘুরবো সন্ধ্যাবেলা। রসিকবিল থেকে ফিরে হোটেলে একটু রেস্ট নিয়ে সন্ধে নামতেই পৌঁছে যান মদনমোহন মন্দির, বৈরাগী দিঘি আর সাগরদিঘি। সন্ধ্যের আলোয় মায়াবী হয়ে ওঠে এই পুরো অঞ্চলটা। অসাধারণ সুন্দর লাগবে সন্ধ্যের এই মদনমোহন মন্দির। কুচবিহারের অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান এই মদনমোহন মন্দির। ভীষণ জাগ্রত এই মন্দির। এই মন্দিরে এখন প্রবেশ করব। আর আমি মদনমোহন মন্দিরের
পুরো ইতিহাস বলবো এবং এই চত্বরটা পুরো দেখাবো। রাতের বেলা এটা কিন্তু দুর্দান্ত বিউটিফুল লাগে। সেই মদনমোহন মন্দিরে এসেছি, আমাদের হোটেল থেকে একটুখানি দূরত্বে মদনমোহন মন্দিরে ঢুকবো। এই মদনমোহন মন্দিরকে ঘিরেই কুচবিহার শহরের ইতিহাস, আর এই মদনমোহনকে নিয়ে রাসের মেলা এখানকার বিখ্যাত। এখন আমি আগে মন্দিরে ঢুকি, তারপরে আমি জানাবো পুরো ইতিহাস। বিউটিফুল। 1885 থেকে 1889 সালের মধ্যে কুচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরে মা ভবানী, মা কালী, মদনমোহন বিরাজমান। সবকটা মন্দির আলাদাভাবে আছে, দেখাবো। বিগ্রহ তুলতে দেবে না হয়তো, কিন্তু মন্দিরের চত্বরটা দেখাবো, ভীষণ সুন্দর, এ ক্লাস। শহরের উপকণ্ঠে কুচবিহার মদনমোহন মন্দির কুচবিহারবাসী এবং সারা ভারতে ভীষণ জনপ্রিয় এবং ভীষণ পবিত্র স্থান হিসেবে মানা হয় এই মদনমোহন মন্দিরকে। শোনা যায় যে কুচবিহারের দ্বিতীয় মহারাজা বিক্রমাদিত্য নরনারায়ণ অসমের বৈষ্ণব ধর্মগুরু শ্রীমন্ত শঙ্করদেবের নির্দেশানুসারে বংশীধারীর অষ্টধাতুর বিগ্রহ তৈরি করেছিলেন। এরপর পণ্ডিত অনন্ত কন্দলির সহায়তায় মাঘ মাসের উত্তরায়ণ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে মহারাজা সেই বিগ্রহের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে অবশ্য সেই বিগ্রহটি চুরি হয়ে যায় এবং নতুন করে একটি অষ্টধাতুর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। 1890 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে কুচবিহারের বৈরাগী দিঘির পাড়ে বর্তমান চারচালা আকৃতির মদনমোহন মন্দির তৈরির কাজ সম্পন্ন হয়। আর সেই বছরেই 21শে মার্চ নবনির্মিত মন্দিরে রাজ পরিবারের কুলদেবতার বিগ্রহ সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরে মোট 5টি কক্ষ রয়েছে, এক এক কক্ষে এক এক দেবী বিগ্রহ। পূর্ব প্রান্তে জয়তারা, পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ, আরেক পাশে ভবানী বিগ্রহ। অন্যদিকে নাট মন্দিরে দুর্গা পুজো হয়। মন্দির স্থাপিত হওয়ার পর থেকেই মন্দির সংলগ্ন এলাকায় রাস পূর্ণিমার দিন থেকে মেলার প্রচলন হয়, যা কিনা আজও চলে আসছে। তবে এই মাঝের দীর্ঘ এই সময় মেলা সম্পর্কিত নানান রকম ঘটনার সাক্ষ্য বহন করতে হয়েছে এই কুচবিহার শহরকে। সামনে এই যে জায়গাটা, এটা হচ্ছে মদনমোহন মন্দিরের পেছনেই ভোগ ঘর। প্রত্যেক দিন দুপুরবেলা এখানে ভোগ প্রসাদ বিলি হয়। আমি ভোগ প্রসাদের ডিটেলসটাও জানিয়ে দেবো। এই হচ্ছে ভোগদারের জায়গা, ঠিক মন্দিরের পেছন দিকটা। ঠিক মদনমোহন মন্দিরের উল্টো দিকেই এই বৈরাগী দিঘি। 1870 সালে এর খনন কার্য শুরু হয়, আর 1871 সালে এটা এই বৈরাগী দিঘির খনন কার্য কমপ্লিট হয়, সম্পূর্ণটাই নৃপেন্দ্র নারায়ণের আমলে। এবং মূলত কার্যত স্থানীয় লোকের পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই খনন কার্য হয়, কিন্তু এখানকার মানুষ এটাকে ভীষণ পবিত্র জল মনে করে, যার জন্য যে কোনো শুভ অনুষ্ঠান এইখানকার জল নিয়ে শুরু হয়। আর কথিত আছে এখানে বৈরাগীদের আখড়া ছিল এবং এখানে নাম কীর্তন করত। দারুণ সুন্দর জায়গা পুরো এরিয়াটাই। সন্ধ্যেবেলার দিকে কুচবিহার শহরে এসে এটা অবশ্যই দর্শন করুন এবং সকালে পুজো দিন, কিন্তু রাতের দিকে এইখানটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই বৈরাগী ঘাটে, এই বৈরাগী দিঘির 7টা ঘাট আছে, আমি দেখাই। বৈরাগী দিঘি, এই সামনে বৈরাগী দিঘি, এখানে 7টা ঘাট আছে দেখা যাচ্ছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর এদিকে 2টো, 7টা। টোটাল 7খানা ঘাট আছে এই বৈরাগী দিঘিতে। এবং মূলত রাজাদের আমলেই তৈরি এই বৈরাগী দিঘি জলকে কিন্তু ভীষণ পবিত্র মানা হয়। কুচবিহারের যে কোনো শুভ অনুষ্ঠান শুরু হয় এখানকার জল দিয়ে ব্যবহার করে। আর সন্ধ্যেবেলা এর মায়াবী পরিবেশ আরও সুন্দর, অপূর্ব।
মদনমোহন মন্দিরের ঠিক উল্টো দিকেই বৈরাগী দিঘি। বৈরাগী দিঘির এই মায়াবী পরিবেশ সন্ধেবেলায় আপনাকে মুগ্ধ করে দেবে। ভীষণ পবিত্র মানা হয় এই দিঘিকে। প্রত্যেক কুচবিহারের সমস্ত শুভ অনুষ্ঠানে কিংবা পুজোর কাজে এই দিঘির জলকে খুব প্রাধান্য দেওয়া হয়। কুচবিহার শহরে ঘুরতে এসে এই কুচবিহার রাজবাড়ি আর সন্ধেবেলা মদনমোহন আর বৈরাগী দিঘি ঘুরে বেরিয়ে পড়ুন ওখান থেকে সামান্য দূরে সাগর দিঘি ভ্রমণে। শহরের উপকণ্ঠে এই সাগর দিঘির চারিপাশে রয়েছে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেগুলো বর্তমানে বিভিন্ন অফিস, কোথাও মহকুমা শাসকের অফিস, কোথাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস বা কোথাও কোর্ট। বিভিন্ন করণিক অফিসগুলো এই পুরো সাগর দিঘিকে ঘিরে রয়েছে। আর এই সমস্ত বিল্ডিংগুলোই প্রাচীনকালে ছিল রাজাদের কোনো কক্ষ, যার জন্য সন্ধেবেলা এখানকার পরিবেশ মায়াবী হয়ে ওঠে। যারা হাঁটতে পারেন বা হাঁটতে ভালোবাসেন তারা পুরো চক্করটা মারুন। এই পুরো সাগর দিঘি একবার ঘুরলে প্রায় 1.5 কিলোমিটার হাঁটা হয়ে যায়। ভীষণ ভালো লাগবে সন্ধেবেলা আর ভোরবেলা হাঁটতে। এই সাগর দিঘি অবশ্যই এক চক্কর মারুন। আর যারা হাঁটতে পারেন না তারা চেষ্টা করুন একটা টোটো নিয়ে পুরোটা চক্কর দেওয়ার। 50 টাকা টোটো ভাড়া দিয়ে পুরো 1 রাউন্ড এই সাগর দিঘি ভ্রমণ আপনার কিন্তু দারুণ লাগবে। আর বর্তমানে সাগর দিঘির চারধারে রেলিং দিয়ে হাঁটার জায়গা করে দিয়েছে এবং মাঝে মাঝেই বসার কিছু ঘাট করে দিয়েছে। ভীষণ সুন্দর লাগে আর রাত্রিবেলা মায়াবী হয়ে ওঠে। তাই কুচবিহারে এলে সন্ধেবেলা অবশ্যই এই সাগর দিঘি ভ্রমণে বেরোবেন। আছে এটা আছে বাঁদিকে, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, ডিএম অফিস। এগুলো সব রাজবাড়ির আদলেই তো, মানে রাজবাড়ির এক একটা অংশ ছিল। এইগুলো সব বিভিন্ন ডিপার্টমেন্ট রাজবাড়ির সময় ছিল রাজার, সেগুলোকে এখন সরকারি সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয়, সরকারি অফিস হিসেবে। দুর্দান্ত। সন্ধ্যেবেলা এই সাগর দিঘির চারপাশে হাঁটতে কিন্তু দারুণ লাগে। এখানে বসার জায়গাও মাঝে মাঝে করে দেওয়া আছে, বসেও নিতে পারেন। আর এই পুরো সাগর দিঘি এক চক্কর মারলে আপনার মোটামুটি 2 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। এবং পুরোটা ঘিরে রয়েছে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, যেগুলো একসময় রাজবাড়ির অংশ হিসেবে ব্যবহৃত হতো। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। 3 nights 4 days আমাদের এবারের উত্তরবঙ্গ ভ্রমণ। আর প্রথম দিন ছিল আমাদের কোচবিহার থেকে শুরু। প্রথম দিন আমরা কোচবিহারে পৌঁছেই বেরিয়ে গিয়েছিলাম প্রথমে রাজবাড়ি, আর তারপরে সেই রসিক বিল ঘুরে এসে সন্ধেবেলা মদনমোহন মন্দির আর সাগর দিঘি বৈরাগী দিঘি। অসম্ভব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম হোটেলে, আর রাত্রিরে ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিনের জন্য অপেক্ষা করেছিল আরও বড় চমক। আজকে আমার এই উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম দিনের গল্প এখানেই শেষ। আমি চেষ্টা করেছি পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরার। এই কোচবিহার ভ্রমণের সমস্ত তথ্য, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। কোচবিহারের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের সমস্ত ইতিহাস তুলে ধরার। তাই আজকে আমার এই কোচবিহার ভ্রমণের প্রথম দিনের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে, অন্য জায়গা, অন্য গন্তব্য। আর পরের পর্বে সেই মায়াবী জয়ন্তী বক্সা। দেখতে থাকুন। আর হ্যাঁ, আবারও বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন। ভালো থাকবেন। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। গুড নাইট।